বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে বিশ্ব মিডিয়া এখন দূরবীন দিয়ে খুঁজছে। অনেকের মনে প্রশ্ন হতে পারে, কেন হঠাৎ করে ডক্টর ইউনূসকে সকলে দূরবীন দিয়ে খুঁজছে? তার মেইন রিজন হচ্ছে আগামীতে যে 12ই ফেব্রুয়ারি একটি পাতানো নির্বাচন দিবে, সে বিষয়ে ডক্টর ইউনূস থেকে ইন্টারভিউ নেওয়ার জন্য। কিন্তু সমস্যা হচ্ছে ডক্টর ইউনূসের যিনি প্রেস সচিব আছে ডাস্টবিন শফিক, তিনি কিন্তু সে সকল বিষয় হতে দিচ্ছেন না। তিনি নিজেই আল জাজিরাকে একটি ইন্টারভিউ দিয়ে দিয়েছেন। তিনি আল জাজিরাকে ইন্টারভিউ দেওয়ার শুরুতেই প্রথমে বলেছেন সকলে এখন নির্বাচন নিয়ে বিজি আছে, কেউ এখন ইন্টারভিউ দিতে ইচ্ছুক না। যখন আল জাজিরার এক সাংবাদিক এই ডাস্টবিন শফিককে জিজ্ঞেস করলো যে বাংলাদেশের মধ্যে এত পরিমাণ মব হচ্ছে, বিভিন্ন সংবাদ মাধ্যমের কার্যালয় জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হচ্ছে এবং অনেক হিন্দু যুবককে মিথ্যা অপবাদ দিয়ে পিটিয়ে মেরে ফেলে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হচ্ছে, আপনারা কি ভূমিকা পালন করেছেন এবং বাংলাদেশের প্রশাসন কি ভূমিকা পালন করেছে? যখন এই প্রশ্ন জিজ্ঞেস করা হয় তখন তিনি ঢালাওভাবে বলে দেন যে আমরা সেনাবাহিনী এবং পুলিশকে মোতায়েন করেছিলাম, তারা সেখানে কঠোরভাবে ভূমিকা পালন করতে পারেনি। মানে তাদের উপর দোষ চাপিয়ে দেয়, সেনাবাহিনীর উপর দোষ চাপিয়ে দেয়। তাহলে তো বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা জায়গায় এরকম মব সংগঠিত হয়েছে, আরো বিভিন্ন রকম হত্যা গুম হয়েছে, সকল কিছুতেই সেনাবাহিনী তাদের ভূমিকা পালন করেনি। তাহলে কি সেনাবাহিনী ইন্ধন দিয়ে সকল কিছু করাচ্ছে? এই ডাস্টবিন শফিকের কথা মতো তো সেটাই বোঝা যাচ্ছে। সেনাবাহিনী কি আপনাদের হুকুম মানে না, নাকি সেনাবাহিনী যেটা বুঝে সেটাই করে? মেন ঘটনা হচ্ছে আপনারা নিজেরাই মব করতে দিয়েছেন এবং সেনাবাহিনী পুলিশকে আগে থেকেই বলে দিয়েছেন যারা মব করছে তাদের উপর যাতে কোনো ধরনের প্রেশার ক্রিয়েট না করা হয়। যখন মব শেষ তখন আমরা দেখতে পেয়েছি সেনাবাহিনী পুলিশ গিয়ে ওই জায়গাগুলো ক্লিন করতেছে। শুধু তাই নয়, এই যে আপনার প্রথম আলোর কার্যালয় ভেঙে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, যখন ফায়ার সার্ভিস আসতেছিল সে জায়গায় পর্যন্ত তারা মব করে ফায়ার সার্ভিসকে আসতে দেয়নি, পুরো যাওয়ার জন্য অপেক্ষা করতে বলেছে। সেনাবাহিনী পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে, এটাও আমরা দেখেছি। ধানমন্ডি 32 যখন বারবার বুলডোজার নিয়ে বারবার এই জঙ্গিরা গিয়ে আক্রমণ করে ভেঙে ফেলছিল, তখনও কিন্তু প্রথমবার যখন ভেঙেছিল তখনও সেনাবাহিনীর সামনে ভেঙেছিল, সেনাবাহিনী কিছু করে নাই। পরবর্তী সময়ে আরো অনেকবার গিয়ে ভেঙেছে, বুলডোজার নেওয়া হয়েছে, তখনও পুলিশ এবং সেনাবাহিনী কিছু করে নাই। এবং পুলিশ এবং সেনাবাহিনীর সামনে অনেক নিরীহ মানুষের উপর মব করা হয়েছে শুধু আওয়ামী লীগ 200 ট্যাগ লাগিয়ে। তাহলে কি সকল কিছুর মূলে সেনাবাহিনী, নাকি সকল কিছুর মূলে আপনারা? গণমাধ্যমের কাছে আপনারা কি জবাব দিবেন? জবাব তো দিতেই পারেন না। এখন আপনাদের দোষ আড়াল করার জন্য সেনাবাহিনীর উপর দোষ সকল কিছু চাপিয়ে দিয়েছেন, প্রশাসনের উপর সকল দোষ চাপিয়ে দিয়েছেন। যে প্রশাসন আপনাদের কথা শুনে না, তাহলে আপনাদের মতো এ সকল উপদেষ্টাদেরকে দিয়ে এতদিন কি করে বাংলাদেশ চলেছে চিন্তা করুন। প্রশাসন আপনাদের কথা শুনে না, কোন রাজনৈতিক দল আপনাদের কথা শুনে না, সেনাবাহিনী আপনাদের কথা শুনে না, কোন সংবাদ মাধ্যম আপনাদের কথা শুনে না, তাহলে আপনারা কিভাবে দেশ চালিয়েছেন? হাওয়ার উপর দেশ চালিয়েছেন। আওয়ামী লীগের নিরীহ কর্মীদেরকে তো মব করে জেলে ভরে দিতে সকল কিছু সমর্থন দিতে পারেন। আদালত চত্বরে তো বিভিন্ন নিরীহ মানুষদের উপর ডিম নিক্ষেপ করাতে পারেন, পারেন না? পারেন তো। আনিস আলমগীরের মতো সাহসী সাংবাদিককে তো গ্রেপ্তার করাতে পারেন মিথ্যা মামলা দিয়ে, পারেন তো। সকল কিছু শুধু আওয়ামী লীগের ক্ষেত্রে সকল কিছু আপনারা পারেন, অন্যদের ক্ষেত্রে আপনারা মব দমন করতে পারেন না। সেনাবাহিনী কিছু করে নাই, সেনাবাহিনীর উপর দোষ চাপিয়ে দেন, সেনা প্রধানের উপর দোষ চাপিয়ে দেন, পুলিশের উপর দোষ চাপিয়ে দেন। আরে ভাই, তাহলে তোমরা কে? তোমরা কি ধন ছাড়া? তোমাদের কি ধন নাই? তোমাদেরকে জনগণ এই উপদেষ্টা মন্ডলীতে বসিয়েছে দেশটাকে সুন্দরভাবে শাসন করার জন্য, নতুন বন্দোবস্ত, নতুন সংস্কার করার জন্য। বরং নতুন বন্দোবস্ত তো হয়নি, সংস্কার তো হয়নি, তোমাদের নিজেদের পকেটের সংস্কার হয়েছে, তোমাদের ফ্যামিলির সংস্কার হয়েছে এবং দেশের যত টাকা ছিল ওগুলো তোমরা লুটপাট করে বিদেশে পাচার করে দিয়েছো। আওয়ামী লীগের 16 বছরের শাসন আমলে যত মব হয়নি, যত টাকা পাচার হয়নি, গুম হত্যা হয়নি, এই 16-17 মাসে তার দ্বিগুণ হয়ে গিয়েছে। আরো 6-7 মাস আগে বিসিবির এক পরিচালক তো ক্লিয়ারলি বলে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আওয়ামী লীগ আমলে 16 বছরের যত দুর্নীতি হয়নি, এই 10-12 মাসে তার কাছাকাছি দুর্নীতি ক্রিকেট বোর্ডে হয়ে গিয়েছে। তার মানে শুধু একটা বিসিবি মানে ক্রিকেট বোর্ডে এই পরিমাণ দুর্নীতি 10-12 মাসে হয়ে গিয়েছিল। প্রত্যেকটা বাংলাদেশে যত সেক্টর আছে, চিকিৎসা খাত, শিক্ষা খাত এবং অন্যান্য যত খাত আছে, তাহলে ওই সকল খাতে কি পরিমাণ দুর্নীতি হয়েছে চিন্তা করুন। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার পরও সেনাবাহিনীর সামনে মব সংগঠিত হচ্ছে, সেনাবাহিনীর সামনে এত আন্দোলন হচ্ছে, বিভিন্ন জায়গায় রাস্তা ব্লকেট করে মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে, মানুষের ব্যবসা বাণিজ্য চাকরি সকল কিছু ধ্বংস করে দেওয়া হয়েছে।
বিভিন্ন মুমূর্ষু রোগী অ্যাম্বুলেন্সে মারা যাওয়ার অবস্থা হচ্ছে, অ্যাম্বুলেন্স পর্যন্ত তারা ছাড়ছে না এই আন্দোলনের নাম করে। সেনাবাহিনী কোথায়? এদেরকে এত প্রায়োরিটি দেওয়ার কি আছে? কুত্তা প্রস্তাব করলে তারা আন্দোলন করতে হবে? এই অবস্থা আমাদের বাংলাদেশে। সরকারদের সেনাবাহিনীর উপর ব্লেম, আর সেনাবাহিনী বলে দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, দেশের মানুষের দুর্ভোগ যাতে না হয় সেগুলা আমরা তদারকি করছি, এবং দেশের মানুষকে শান্তি শৃঙ্খলা ভাবে রাখার জন্য আমরা সকলের সেনাবাহিনী খুবই অ্যাক্টিভলি কাজ করছি। কই, আমরা অ্যাক্টিভলি কাজ তো দেখতে পাইনি 16-17 মাসে। আমরা শুধু অ্যাক্টিভলি কাজ দেখতে পেয়েছি ডেভিল হান্টের নামে আওয়ামী লীগের নিরীহ কর্মীকে ধরে জেলে ভরে দেওয়া, আওয়ামী লীগের নিরীহ কর্মীকে ধরে মেরে বিভিন্ন রকম মামলা হামলা দেওয়া, বিভিন্ন অভিযান ঘর বাড়িতে আওয়ামী লীগের, এগুলো তো দেখতে পেয়েছে 16-17 মাস, আর কিছুই তো দেখতে পায়নি। এতগুলো যে অস্ত্র লুট হয়েছে, সেনাবাহিনী কই? একটা জঙ্গি থেকে কোন অস্ত্র লুট করতে পেরেছে? হয়তোবা 20% উদ্ধার করতে পেরেছে, আরো 80% এই জঙ্গিদের হাতে অস্ত্র আছে, তাদেরকে ধরছে না, তাদের থেকে অস্ত্র উদ্ধার করছে না। আওয়ামী লীগের নিরীহ কর্মীদেরকে ধরে ধরে মারা হচ্ছে, মপ করা হচ্ছে, জেলে ভরে দেওয়া হচ্ছে। আর এই সকল জঙ্গিরা যখন কোনো জায়গায় মপ করে, সেনাবাহিনী পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তাদেরও কিছু করার নাই তোরে ভাই, তারা নিজেরও ভয়ে থাকে। তাদের উপর কখন মব হয়? পুলিশের উপর মব হইতেছে, আর্মির উপর মব হইতেছে, তো সাধারণ জনগণকে তারা কি নিরাপত্তা দিবে? ব্লেম গেম খেলতেছে। সেনাবাহিনী দোষ দিবে সরকারের, সরকার আমাদেরকে করতে দিচ্ছে না। পুলিশ দোষ দিবে আওয়ামী লীগের সরকারের, সরকার আমাদেরকে করতে দিচ্ছে না। সরকার দোষ দিবে আমরা পুলিশকে, নির্দেশ দিচ্ছি, পুলিশ কঠোরভাবে দমন করছে না। আমরা আর্মিকে নির্দেশ দিচ্ছি, আর্মি কঠোরভাবে দমন করছে না। আমরা ভাই এই 16-17 মাস পরে এইরকম ব্লেম গেম দেখতে চাই না। একে অপরকে ব্লেম দিবেন, কিন্তু কাজের কাজ কিছু করবেন না, কোনো লাভ নাই। সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি ক্ষমতায় থাকার পরেও তাদের সামনে যদি এই পরিমাণ মব হয়, সেনাবাহিনী যদি আরো 5 মাস 10 মাস আগে ব্যারাকে ফিরে যেত, বাংলাদেশে তো ডেইলি হাজার হাজারে করে মানুষ মারা হতো প্রত্যেকটা জেলা উপজেলায়। এখনো বিভিন্ন মানুষকে মেরে মেরে বিভিন্ন নদী খালে বিলে ফেলে দেওয়া হচ্ছে, অজ্ঞাত কত লাশ পাওয়া হচ্ছে ডেইলি। এগুলো সংবাদ মাধ্যমে প্রচার করা হয় না। আর এই ডাস্টবিন শফিক এসে আল জাজিরার মধ্যে উল্টাপাল্টা বক্তব্য দেয়। এই সকল চাপাবাজি একমাত্র এই ডাস্টবিন শফিকই করতে পারে। বাংলাদেশের ইতিহাসে একজন প্রধান উপদেষ্টার প্রেস সচিব এরকম চাপাবাজি মিথ্যাচার করতে পারে এরকম কোন নজির নেই। এই ডাস্টবিন শফিকই নজির স্থাপন করেছে। এই যে হিন্দু মানুষদেরকে এভাবে করে টর্চার করা হচ্ছে, মিথ্যা অপবাদ দিয়ে মেরে ফেলা হচ্ছে। এই যে জামাতের লোকেরা হিন্দুদের বাড়িতে গিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে ছাই করে দিচ্ছে, আর হিন্দুরা জামাতের সাথে যদি ভোটের প্রচারণা না করে তাদেরকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। এগুলোর ব্যাপারে এই অন্তর্বর্তীকালীন সরকার কি ব্যবস্থা নিচ্ছে? কোনো ব্যবস্থা নিচ্ছে না। কারণ হিন্দুরা দেশের সংখ্যালঘু, হিন্দুদেরকে মেরে ফেললেও কি হবে, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়ে ছাই করে দিলেও কি হবে? কোনো সমস্যা নাই। এটাই বুঝি আমাদের দেশের আইন। বাংলাদেশ শুধু মুসলমানের বাংলাদেশ না, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সাঁওতাল, পাহাড়ি যত ধরনের আছে বাংলাদেশের, আদিবাসী সহ সকলের বাংলাদেশ হচ্ছে আমাদের এই বাংলাদেশ। আমাদের এই বাংলাদেশে কোনো বৈষম্যের ঠাঁই নেই। বরং এই 5 আগস্টের পরে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং এই এনসিপি টোকাইরা, জামাত ইসলামী আর অন্যান্য বিএনপি সহ যত দল আছে সকলে বৈষম্য তৈরি করেছে। বাংলাদেশের 50% মানুষকে একদিকে ঠেলে দিয়েছে, আর এই 50% মানুষ মিলে তারা বাংলাদেশে রাজনীতি করছে, তারা পাতানো ভোট দিয়ে দিচ্ছে, তারাই সকল কিছু উপভোগ করছে। যে 50% মানুষ বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন করে তাদেরকে দমন নিপীড়ন করা হচ্ছে। সংবাদ মাধ্যমে কি এই সকল সত্য কি এই ডাস্টবিন শফিক তুলে ধরেছে? তুলে ধরা নাই। কিন্তু আল জাজিরার সাংবাদিকরা সকল কিছু জানে বিদেয় ডক্টর ইউনূসের সাথে একটি ইন্টারভিউ করতে চেয়েছিল, এই ডাস্টবিন শফিক করতে দেয়নি, এবং অন্তর্বর্তীকালীন সরকার আরো যে সকল উপদেষ্টা আছে তাদের কাছ থেকে ইন্টারভিউ নিতে দেয়নি। কারণ সত্য অনেক কিছু প্রকাশ হয়ে যাবে, অনেক প্রশ্ন উত্তর দিতে পারবে না। সে কারণে এই সকল কার্যকলাপ করেছে ডাস্টবিন শফিক। নিজে এসে বিভিন্ন রকম মিথ্যাচার ছড়িয়েছে, বিভিন্ন রকম উল্টাপাল্টা কথা দিয়ে এই সাংবাদিকদেরকে গুমরা করার চেষ্টা করা হয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। জনগণ সকল কিছু জানে, বাংলাদেশে কি হচ্ছে বিশ্ব মিডিয়া সকল কিছু জানে। এটাই হচ্ছে বাস্তবতা। আমরা তো জানি আমাদের নোবেল লরিয়েট প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পশ্চিমা গণমাধ্যম সহ বিদেশি মিডিয়াগুলোর সঙ্গে তিনি কথা বলতে, সাক্ষাৎকার দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তিনি নিজ দেশের গণমাধ্যমকে এড়িয়ে চলেন, এমন অভিযুক্ত নতুন কিছু নয়। কিন্তু এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বিদেশি গণমাধ্যমকেও এড়িয়ে যাচ্ছেন। বিদেশি গণমাধ্যমে কারোর সঙ্গে কোনো ধরনের কথা বলছেন না, সাক্ষাৎকার দিচ্ছেন না। বিষয়টি আসলে কি? এমনকি তার উপদেষ্টা পরিষদের কোনো সদস্য বিদেশি গণমাধ্যমের মুখোমুখি হচ্ছেন না। ভিতরে খবরটা আসলে কি? বলছি এই জন্য যে আল জাজিরার পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের
এই মুহূর্তে একটি সাক্ষাৎকার নিতে চাওয়া হয়েছিল নির্বাচনের ঠিক 1 মাস আগে এসে, কিন্তু তিনি রাজি হননি, তিনি মুখে কুলুপ এঁটেছিলেন। অবশেষে তার পক্ষ থেকে আল জাজিরাকে সাক্ষাৎকার নিতে বাধ্য হতে হয়েছে আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব মিস্টার শফিকুল আলমের। এবং মজার বিষয় হচ্ছে, আল জাজিরার সাংবাদিক শ্রী নিবাসন জৈন, তার যে প্রশ্নের মারপ্যাচ সেখানে একেবারে ধরা পড়ে গেছেন, ধরা খেয়েছেন আর কি মিস্টার শফিকুল আলম, ভেবাচেকা খেয়ে গেছেন। ভেরি ইন্টারেস্টিং। এবং তার বক্তব্যের পরতে পরতে যে কতটা অসত্য, সরকারের ভিতরকার সব বিষয় যে কত অন্তঃসার শূন্য এই মুহূর্তে, সেটি তার নিজের বক্তব্যের মধ্য দিয়েই বেরিয়ে এসেছে। এক এক সময় এক এক কথা। আমি একটু বলি আপনাদের সামনে, কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরি। এখানে খুব বেশি মন্তব্যের কিছু নেই, শুধু প্রশ্ন উত্তর পর্বগুলোর কিছুটা বাদ দিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরছি। এবং আল জাজিরার পক্ষ থেকে নির্বাচনের ডামাডোলের মধ্যে যে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি, একের পর এক রাজনৈতিক হত্যাকাণ্ড, গণমাধ্যমের কার্যালয় জ্বালিয়ে দেওয়া, গুড়িয়ে দেওয়া, সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা, হিন্দু ব্যক্তিকে পিটিয়ে হত্যা সহ আরো আরো অনেক বিষয় সেখানে উঠে আসে। এবং যথেষ্ট পরিমাণ অস্বস্তি বোধ করতে থাকেন মিস্টার শফিকুল আলম, অনেকটা অপ্রস্তুত হয়ে পড়েন। তার বক্তব্যের মধ্য দিয়ে এগুলো ফুটে উঠেছে। শ্রী নিবাসন জৈনের প্রশ্ন ছিল আল জাজিরার পক্ষ থেকে। এবং তার আগে বলি যে তিনি যে বক্তব্য দিতে চাচ্ছেন না, ডক্টর মোহাম্মদ ইউনূস সাক্ষাৎকার এড়িয়ে যাচ্ছেন, সেই বিষয়টিও নোটিশ করেছেন আল জাজিরার সাংবাদিক। তিনি সরাসরি শফিকুল আলমকে বলছেন যে সাধারণত অন্তর্বর্তী সরকার নিয়ে সাক্ষাৎকার নিতে চাইলে আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলি এবং তাকে পাওয়া যায়, কিন্তু এবার কিছুটা দ্বিধা লক্ষ্য করা গেছে, আমরা তার সঙ্গে কথা বলতে পারিনি। এমনকি কোনো মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টাকেও পাওয়া কঠিন ছিল। কিন্তু অন্তর্বর্তী সরকারের ভিতরে এমন কোনো উদ্বেগ কি আছে যার কারণে এই অনীহা সবার মধ্য থেকে প্রকাশ পাচ্ছে? উত্তরে শফিকুল আলম বলছেন যে না না না, আমি সেটা মনে করি না। তারা তাদের কাজে খুবই ব্যস্ত এবং তাদের সবচেয়ে বড় দায়িত্ব এই মুহূর্তে নির্বাচনের আয়োজন করা। তারা এমন কিছু বলতে চান না এই মুহূর্তে যাতে নতুন করে বিতর্কের মধ্যে পড়েন। কি আশ্চর্য, যেখানে সেখানে যত তত্ত্ব যেসব বিষয়ে কথা বলছেন উপদেষ্টারা, ভোট নিয়ে মহা ব্যস্ত, আর বিদেশি গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তারা পান না। কি হাস্যকর একটি বিষয়। আল জাজিরার পক্ষ থেকে প্রশ্ন ছিল যে সরকার কি আদৌ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারছে সবকিছু? এবং নির্বাচনী প্রচারণার সময় ঢাকায় যে একজন প্রভাবশালী যুব নেতাকে হত্যা করা হলো, দুটি বড় গণমাধ্যম জ্বালিয়ে দেওয়া হলো আগুন দিয়ে, এটা কি চরম আইনহীনতা নয়? শফিকুল আলম বলছেন না না, সরকার সবকিছু নিয়ন্ত্রণে রাখতে পারছে। হামলাগুলো করেছে মব এবং সেগুলো ঠেকাতে আমরা সেনা পাঠিয়েছিলাম। খেয়াল করুন, হামলাগুলো করেছে মব এবং সেগুলো ঠেকাতে আমরা সেনা পাঠিয়েছিলাম। দুর্ভাগ্যবশত তারা হামলা ঠেকাতে পারেনি। তারা দ্য ডেইলি স্টার ভবনে আটকে পড়া সাংবাদিকদের উদ্ধার করেছে, কিন্তু হামলা বন্ধ করতে পারেনি। কি আশ্চর্য! এই শফিকুল আলম দুদিন আগেই বলেছেন বাংলাদেশে মব বলে কিছু নেই। যা কিছু ঘটছে আওয়ামী লীগ সরকারের 15.5 বছরের বিভিন্ন কর্মকাণ্ডে, অত্যাচার, নির্যাতনে মানুষ অতিষ্ঠ হয়ে তাদের যে পুঞ্জীভূত ক্ষোভ, তার নাকি বিস্ফোরণ ঘটছে। অথচ এখন এসে তিনি মব বলতে বাধ্য হচ্ছেন। যদিও ডেইলি স্টার প্রথম আলোতে যেদিন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হলো সেদিন তিনি এই শব্দটা উচ্চারণ করেছিলেন, আমরা অবাক হয়েছিলাম, বিস্ময় প্রকাশ করেছিলাম। এখন তিনি আন্তর্জাতিক গণমাধ্যমের সামনেও মব শব্দটা উচ্চারণ করছেন। আর সেনাবাহিনীর উপরে কেন সব ধরনের দায় চাপিয়ে দেওয়া হচ্ছে? সেনাবাহিনী নিয়ে নানান ধরনের বিতর্ক থাকতে পারে, কিন্তু কেন সেনাবাহিনীর উপরে সরকারের সব দায় দায়িত্ব চাপিয়ে দেওয়া হচ্ছে যে তারা নিয়ন্ত্রণ করতে পারেনি, মব বন্ধ করতে পারেনি? উদ্দেশ্যটা কি? এবং প্রশ্ন ছিল, ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে মবের হামলা দেখছিল, পুলিশের তেমন একটা তৎপরতা দেখা যায়নি। আবার শফিকুল আলম বলছেন না না, আমরা তো সেনাবাহিনী ও পুলিশ পাঠিয়েছি, তারা কেন কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে তা তদন্ত করা হচ্ছে। আল জাজিরার সাংবাদিক বলছেন আপনি কি ঘটনার ভয়াবহতা কম করে দেখাচ্ছেন? দ্য ডেইলি স্টারের সম্পাদক এবং প্রকাশক মাহফুজ আনাম বলেছেন যে আমরা হত্যার যুগে প্রবেশ করেছি, মত প্রকাশের স্বাধীনতার কথা বলে যান। এখন প্রশ্ন হলো টিকে থাকার অধিকার নিয়ে।
আল জাজিরার সাংবাদিক কোট করছেন মাহফুজান আহমেদের বক্তব্য, অথচ ডক্টর ইউনূস কথায় কথা বলেন যে আমরা বর্বরতার থেকে নাকি সভ্যতার যুগে প্রবেশ করেছি। যাই হোক, শ্রীনিবাসন আল জাজিরার সাংবাদিক, তিনি বলছেন দ্য নিউ এজ সম্পাদক নুরুল কবির কে ডেইলি স্টারের কার্যালয়ের বাইরে মারধর করা হয়েছে। তিনি বলেছেন, আমি পরিষ্কারভাবে বলতে পারি সরকারের একটি অংশ কিংবা পুরো সরকার এই ঘটনা ঘটতে দিয়েছে। শফিকুল আলম উত্তর দিতে গিয়ে বললেন যে নুরুল কবির মিথ্যা বলেছেন, এমন অভিযোগ করা আগে তাকে প্রমাণ দিতে হবে, এটা ভিত্তিহীন। যদি তিনি মনে করেন সরকারের কোনো অংশ জড়িত তাহলে প্রমাণ দিক, আমরা কি পুলিশ পাঠাইনি, আমরা কি সেনাবাহিনী পাঠাইনি। আবারও তিনি খুব নিজেকে জাহির করে বলছেন। আল জাজিরার সাংবাদিক তখন তিনি বলছেন, হয়তো নুরুল কবির বোঝাতে চেয়েছেন পুলিশ কার্যকর ছিল না, তারা হামলা ঠেকাতে পারেনি। তারপরে কি এক অদ্ভুত উত্তর দিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মাননীয় শফিকুল আলম সাহেব। তিনি বললেন, তারা তদন্ত করে দেখাক যে পুলিশ তা ঠেকাতে পারেনি। এটা কোনো কথা? তদন্ত করবে সাংবাদিকরা, তদন্ত করা কাজ সাংবাদিকদের। যা দেখা যাচ্ছে, যা আমরা দেখছি, সেগুলোই তো প্রকাশ করা হচ্ছে, এবং সেই প্রকাশ করতে গিয়ে, সমালোচনা করতে গিয়ে আমাদের মতন কাউকে কাউকে কারাগারে অন্ধ প্রকোষ্ঠে থাকতে হচ্ছে মাসের পর মাস। আল জাজিরার পক্ষ থেকে প্রশ্ন করা হলো পরবর্তীতে এসে, কিন্তু সেই ব্যাখ্যা কি সরকারের পক্ষ থেকে আসা উচিত না? যেটা বলছিলাম যে তদন্ত বা ব্যাখ্যা যারা অভিযোগ করছে তাদেরকে নাকি দিতে হবে, তদন্ত করতে হবে। এবং শফিকুল আলমের উদ্দেশ্যে বলা হচ্ছে, আপনি কি বলছেন সরকারের ভিতর কেউ দায়ী নয়? এটা মনে করিয়ে দিয়ে প্রশ্ন করে শ্রীনিবাসন বলছেন, জাতিসংঘ বলেছে অন্তর্বর্তী সরকারের দায় মুক্তির সংস্কৃতি মোকাবেলায় ব্যর্থতার ফল হচ্ছে এই মব হামলা। এটা তো নুরুল কবির কেবল বলেননি, জাতিসংঘ বলেছে। তখন আবার শফিকুল আলম বলছেন, আমি সেটাও প্রত্যাখ্যান করি। আমাদের রেকর্ড দেখুন, আমরা 17 মাস ধরে ক্ষমতায় আছি, এই সময়ের অপরাধ পরিসংখ্যান পুলিশের কাছ থেকে দেখুন। আহা, কি দেখব। শ্রীনিবাসন জৈন প্রশ্ন করছেন, আপনি নুরুল কবিরের অভিযোগও প্রত্যাখ্যান করেছেন, জাতিসংঘের মূল্যায়নও প্রত্যাখ্যান করেছেন, অর্থাৎ আপনি এটা অস্বীকার করছেন যে সরকারের ভেতরে বা জোটে কোনো চরমপন্থী উপাদান আছে যারা সরকারকে অনেকটা হাইজ্যাক করে ফেলেছে, যার কারণে এসব ঘটনা ঘটছে। আবার বলছি, সব আজগুবি কথা, এগুলো কোনোটাই সত্য নয়। এটি আমাদের ইতিহাসের অন্যতম সেরা ক্যাবিনেট, যেখানে শিক্ষাবিদ রয়েছেন, শীর্ষ সাবেক আমলারা রয়েছেন, অবসরপ্রাপ্ত সাবেক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, কূটনীতিক এবং মানবাধিকার কর্মীরাও উপদেষ্টা পরিষদে রয়েছেন। শ্রীনিবাসন তাহলে বলছেন তারপরে যে তাহলে হাসিনা বা তার সমর্থক নির্বাচনের আগে বাংলাদেশে সন্ত্রাসী কার্যক্রম করার জন্য উদ্বুদ্ধ করছে, আওয়ামী লীগ নাকি সন্ত্রাসী কার্যক্রম করতে উদ্বুদ্ধ করছে, এটার প্রমাণ কোথায়? তখন তিনি বলছেন, কেন প্রমাণ দেখাতে পারিনি? প্রমাণ তো আছেই আমাদের কাছে। শেখ হাসিনার অডিও বার্তা আছে, দলীয় নেতাদের সঙ্গে আলোচনা করছে, সেগুলো আমরা পরীক্ষা করছি, আমাদের গোয়েন্দা সংস্থাগুলো সবসময় সেগুলো নজরে রাখছে। কি অদ্ভুত বক্তব্য! সন্ত্রাসী কর্মকাণ্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা করছেন কিনা এই প্রশ্নটা করা হয়েছে। তার কোনো বাস্তব ভিত্তিক উদাহরণ না দিয়ে উনি বলে ফেললেন, এই যে অডিও শুনছি, এই করবে সেই করবে, এই যে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে, কিন্তু প্রমাণটা কোথায়? আল জাজিরার পক্ষ থেকে প্রশ্ন করা হলো যে এই নির্বাচনে ডক্টর ইউনূসের পরীক্ষার শেষ অধ্যায়, তিনি কি সব মিলিয়ে দায়িত্ব পালন করতে পেরেছেন বা পারছেন? শফিকুল আলম সবসময় যা বলেন আবারও তাই বললেন, তিনি অসাধারণ কাজ করছেন, ইতিহাস তার প্রতি সদয় হবে। তিনিও তার সরকার একটি ভঙ্গুর অর্থনীতি সামলাচ্ছেন, একটি গণভ্যুত্থান হয়েছে, মানুষ ক্ষিপ্ত, তিনি সবাইকে শান্ত করে স্থিতিশীলতা বজায় রাখতে পেরেছেন। বর্তমানে যা চলছে তা নাকি স্থিতিশীলতা। কপাল ভালো, রাজনীতি দলগুলো এখনো পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন দিয়ে টিকিয়ে রেখেছে, নইলে অস্থিতিশীলতা কাকে বলতো? সম্ভবত সেই দুর্ভাগ্য হতো আমাদের তা অবলোকন করার। তিনি বলছেন যে আমাদের রেকর্ড আছে, আমরা অর্থনীতি পুনরুদ্ধার করতে পেরেছি, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করতে পেরেছি, শান্তি স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পেরেছি, আমরা নতুন পররাষ্ট্র নীতি নিয়েছি, গৌরবের সঙ্গে আমরা সাংস্কৃতিক বৈচিত্র্যকে তুলে ধরছি। বলুন, বৈচিত্র্যময় সাংস্কৃতিক কর্মকাণ্ড তুলে নাকি ধরছে এই সরকার।
সাংস্কৃতিক কর্মীদের উপর হামলা, নাট্যকর্মীদের উপর হামলা, নাটক যাত্রাপালা বন্ধ করে দেওয়া, মব সৃষ্টি করা, বাউল সম্প্রদায়ের উপরে আঘাত হানা, এইগুলো নাকি বৈচিত্র্যময় সংস্কৃতি। নতুন পররাষ্ট্রনীতি গ্রহণ করেছে সরকার, তা বটে। তুমুল ভারত বিরোধিতার মাধ্যমে অস্বাভাবিক পাকিস্তান প্রীতির পররাষ্ট্রনীতি আমরা দেখতে পাচ্ছি। সব শেষে এসে আল জাজিরা সাংবাদিক শ্রীনিবাসন জৈন বলছেন, মন্তব্য করছেন, মানে ইতিহাস যে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি সদয় হবে আপনি বলছেন বা বলেছেন, আমরা কি এটা দেখার অপেক্ষায় থাকবো? শফিক আলম বলছেন, আরেকটি বিষয় দেখুন, গত 17 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রহণযোগ্যতা কি পরিমাণ, তার প্রতি সমর্থন 70% নিচে একবারও নামেনি। এই যে সব শেষে একটি কথা বললেন, জনপ্রিয়তাকে উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের সমর্থন নাকি এত এত পরিমাণ, এই সময় এসে এইভাবে শতাংশ দিয়ে, শতকরা হিসাব দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে জনপ্রিয়তা 70%, এটি দ্বারা তিনি কি প্রমাণ করতে চেয়েছেন? এর ভিতর কি অন্য কিছু লুকিয়ে আছে?